বন্ধুর সাথে শত্রুতার জেরে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা করে বন্ধু নামের 3 নরপশু, আর তাদের খুন করার অপরাধেই 25 বছরের জন্য জেলে চলে যায় কৃষ্ণা নামের এক ছেলে। আর খুনগুলোর মধ্যে রয়েছে হাজারো রহস্য, যা জানলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্রেসো চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বলছিলাম, সদ্য মুক্তি পাওয়া সিনেমা অরমে কাহা দম থা গল্পের শুরুটা হয় 2001 সালে, যেখানে বাসুধা নামের একজন মেয়ে বলে, এই কৃষ্ণা, ভালোবাসলে চোখের ঘুম কেন হারিয়ে যায় বলতো? তখন কৃষ্ণা নামের একটি ছেলে বলে, কারণ ভালোবাসলে মানুষ পাগল হয়ে যায়। এই আমাকেই দেখো না, তোমাকে ভালোবাসার পর আর কিছু ভাবতেই পারছি না, সারাক্ষণ শুধু তুমিই থাকো মাথায়। এসব শুনে বাসুধা বলে, আচ্ছা, আমাদের কেউ কখনো আলাদা করবে না তো? কৃষ্ণা বলে, আমি চেক করে দেখেছি, আমাদের আলাদা করার মতো কারো জন্মই হয়নি, তাই তুমিও তো ভেবো না। আর যদি কেউ আলাদা করতেও আসে, তাহলে আমি পুরো পৃথিবীতে আগুন লাগিয়ে দেব। এতে বোঝাই যায় কৃষ্ণা বাসুধাকে কতটা বেশি ভালোবাসে। এবার দৃশ্য আসে বর্তমানে। মাঝখানে কেটে গেছে অনেক কয়টা বছর। কৃষ্ণা এখানে জেলে আছে, কারণ সে 2টা খুন করেছে, তাই তার 25 বছরের জেল হয়েছে। কিন্তু কৃষ্ণার ভালো আচরণের জন্য তার 1.5 বছরের সাজা মাফ করে দেওয়া হয়েছে। তাই একজন উকিল এসে কৃষ্ণাকে জানায়, তুমি একটা আবেদন করেছিলে যে তুমি এখনই জেল থেকে বের হতে চাও না। তো আমি যতদূর জানি, মানুষ তো জেল থেকে বের হতেই আবেদন করে থাকে, কারণ এখান থেকে মুক্তি পেতে চায়। আর তুমি কিনা এখানে থাকার জন্য আবেদন করছো, আসলে এর কারণটা কি বলতো? কৃষ্ণা তখন বলে, আমি এখনো বাইরে যাওয়ার জন্য তৈরি নই, আমার কিছু সময় লাগবে। তখন উকিল বলে, এটা কোনো হোটেল নয় যে সব তোমার ইচ্ছা মতো হবে, এখানে সরকারের কথা মতোই কাজ হয়, তাই তোমার এই আবেদন বাতিল করা হয়েছে। এরপর উকিল বলে, আচ্ছা, তুমি 2টো খুন করেছিলে কেন বলতো? কৃষ্ণা বলে, কারণটা তো ফাইলে লেখাই আছে। উকিল বলে, মাত্র এইটুকু কারণে তুমি খুন করে ফেললে? আচ্ছা, মেয়েটা কি তারপর আর দেখা করেছে, কোনো চিঠি পাঠিয়েছে? মনে তো হয় না, তাহলে তার জন্য এত কিছু করে কি লাভ হলো বলতো? এখানেই আমরা জানতে পারি কৃষ্ণা হয়তো বাসুদার জন্যই খুন করেছিল, কিন্তু কেন করেছিল তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, উকিলের প্রশ্নে কৃষ্ণা হেসে বলে, স্যার, জীবনের সব কাজ কি শুধু লাভ খোঁজাই করা হয়? উকিল বলে, এখান থেকে ছাড়া পেয়ে কোথায় যাবে? কৃষ্ণা বলে, সেটা আমিও ভাবছি স্যার। তারপর সেখান থেকে এসে কৃষ্ণা দেখে জেলে একজন মাস্তান কয়েদি আর একজন কয়েদির উপর টর্চার করছে। এটা দেখে কৃষ্ণার রক্ত মাথায় উঠে যায়, তাই সে মাস্তানটাকে উড়াধুরা মারতে থাকে, আর ওই কয়েদির অবস্থা একদম রক্তাক্ত করে ফেলে। এরপরই কৃষ্ণাকে জেলের একটি আলাদা রুমে রাখা হয়, যেখানে একজন পুলিশ অফিসার এসে বলে, আমি জানি তুই কেন বাইরে যেতে চাস না। কৃষ্ণা তখন বলে, আচ্ছা, তাই নাকি? বলুন তো কেন যেতে চাই না? পুলিশ বলে, আসলে তুই নিশ্চিত নোস যে তুই বাইরে যাওয়ার পর মেয়েটা তোর সাথে আর দেখা করতে আসবে কিনা, তাই তুই যেতে চাস না। কৃষ্ণা তখন হেসে বলে, না স্যার, আমি নিশ্চিত যে সে কাল জেলের বাইরে আসবে না আমার সাথে দেখা করতে। কিছুক্ষণ পর আমরা জিগ্নেশ নামের একজনকে দেখতে পাই, যে হলো কৃষ্ণার বন্ধু। একজন পুলিশ তার কাছে এসে বলে, আজ তোমার বন্ধু জেলে মারপিট করেছে। তাই জিগ্নেশ তখন জেলের একজনকে দিয়ে কৃষ্ণার সাথে ফোনে যোগাযোগ করে এবং অনেক বকাবকি করে। এরপর কৃষ্ণা মাহেশ নামের একজনকে কল করে, সে দুবাই থাকে। মাহেশ কল রিসিভ করার পরই কৃষ্ণা বলে, আমাকে কাল জেল থেকে ছেড়ে দেবে ভাই। এটা শুনে মহেশ বলে, তাই নাকি? এটা কিভাবে হলো? কৃষ্ণা তখন বলে, অনেক লম্বা গল্প, দেখা হলে বলবো, তবে আমার একটা হেল্প লাগবে। মহেশ বলে, কি হেল্প? কৃষ্ণা বলে, আমি এই শহরে থাকতে চাই না, আমি কাল জেল থেকে ছাড়া পেয়ে সোজা আপনার কাছে দুবাই যেতে চাই। এটা শুনে মহেশ বলে, তোর মনে আছে আমাদের প্রথম যেদিন দেখা হয় সেদিন তুই আমাকে কি বলেছিলি? আজ তোরও সেরকম অবস্থা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, চলে আয়। এরপর বাসুদা জিগ্নেশকে কল করে আর বলে, কেমন আছো জিগ্নেশ দা? বাসুদার আসলে অনেক আগেই অন্য কারোর সাথে বিয়ে হয়ে গিয়েছে, তাও সে প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারেনি। সে আজও কৃষ্ণাকে তার মনের মধ্যে রেখে দিয়েছে। এরপর বাসুধা কৃষ্ণার কথা জিজ্ঞেস করে, সে কি কাল বের হবে? জিগ্নেশ বলে, হ্যাঁ, সে কাল আসবে, আমার সাথে কথা হয়েছে। তারপর বাসুধা বলে, সে কেমন আছে দেখেছেন কি?
জিগ্নেশ জানায় সে পাগল হয়ে গেছে, সে জেলের বাইরে আসতেই চায় না। একথা শুনেই বাসুদার চোখে পানি চলে আসে। তারপর সে বলে, যদি সে কাল বের হয় আমাকে একটা মেসেজ করে দিও। জিগ্নেশ বলে, আচ্ছা দিব, কিন্তু আমি যে তোমার সাথে যোগাযোগ রাখছি এটা আবার তাকে বলতে যেও না। তো বাসুদা ও কৃষ্ণার মধ্যে এমন কি হয়েছে যে তাদের মধ্যে আজ এতটা দূরত্ব তৈরি হয়েছে? এসব কিছু আমরা একটু পরেই জানতে পারবো। এ সময় একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে বাসুদা যখন অল্প বয়সী ছিল তখন সে কৃষ্ণার সাথে জেলে দেখা করতে এসেছিল, কিন্তু কৃষ্ণা তাকে বলেছিল, তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো আমার সাথে দেখা করতে এখানে আসবে না। বাসুদা বলেছিল, আমি এটা মানতে পারবো না, কারণ আমি তোমাকে দেখে থাকতেই পারবো না, তাই দয়া করে আমাকে এ কথা বলো না। কৃষ্ণা বলে, তুমি কি চাও আমি দুর্বল হয়ে যাই? যদি এটা না চাও তাহলে প্লিজ আর এসো না। আর এই কারণেই কৃষ্ণা পুলিশকে সেদিন বলেছিল, আমি নিশ্চিত যে সে কাল জেলের বাইরে আমার সাথে দেখা করতে আসবে না। পরের দৃশ্যে আমরা কৃষ্ণা ও বাসুকে দেখতে পাই। তারা তখন কলেজ পড়ুয়া ছিল। বাসুকে আসতে দেখে কৃষ্ণা তার পিছু করা শুরু করে। এদিকে বাসু ও কৃষ্ণাকে অনেক পছন্দ করত। তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। তারা একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে। এদিকে কৃষ্ণার বাবা মা কেউ নেই, সে একাই জব করে এবং নিজের মতো থাকে। তো একদিন কৃষ্ণা বলে, সবকিছু যদি ঠিক থাকে তবে আমি আমার প্রজেক্টের কাজে জার্মানি যাব 2 বছর, তারপর ফিরে এসে সবাইকে আমাদের ব্যাপারে বলবো, তারপর দেখবে আর কোনো ঝামেলা থাকবে না। এসব শুনে বাসু বলে, বাড়ির লোকেরা এত সহজে মানবে না কৃষ্ণা। কৃষ্ণা বলে, এত ভেবো না, আমি আছি তো। বাসু বলে, তাই নাকি? তো কি বলবে তাদের শুনি। তখন কৃষ্ণা বলে, আমি একদিন এমন বড় হব যে তোমার বাবা চোখ বড় বড় হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। বাসু তখন বলে, আমি জীবনে একটা স্বপ্নই দেখি, সেটা হলো আমি জীবনে কিছু করতে চাই, নিজের পরিচয় বানাতে চাই, যাতে দীপুকে পাইলট আর মীরাকে ডাক্তার বানাতে পারি। এরা ছিল বাসুদার ভাই বোন। সে এসব বলে কারণ তার বাবার একার পক্ষে এসব করা সামর্থ্য নেই, কারণ তার বাবার একার কাঁধে অনেক দায়িত্ব, তার চোখে অনেক আশা, কিন্তু মুখে কিছু বলে না। কৃষ্ণা বলে, এত চিন্তা করো না তো, তুমি খুব সহজেই তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। তুমি তো শুধু বিয়ে করার জন্যই জন্ম নাওনি, মানে আমাকে বিয়ে করার জন্য এই পৃথিবীতে এসেছো, কিন্তু তার জন্য তোমাকে তোমার স্বপ্ন ছাড়তে হবে না। তুমি তোমার ইচ্ছা মতোই সবকিছু করো, আমি সবসময় তোমার পাশে থাকবো। সিন বর্তমানে আসে, যেখানে বাসু মাঝরাতে একা একা মন খারাপ করে বসে থাকে। তার আজ বারবার আগের কথাগুলোই মনে পড়ছিল। এরপর দেখা যায় পরদিন সকালে জেল থেকে বিদায় নেয় কৃষ্ণা। জেলের সবাই তাকে খুব ভালোবাসে, কারণ এত বছর তাদেরকে খারাপ কয়েদিদের হাত থেকে আগলে রেখেছে। তাই কৃষ্ণা চলে যাবে শুনে সবাই অনেক কান্নাকাটি করে। তারপর কৃষ্ণাকে বিদায় নিয়ে এত বছর পর জেলের বাইরে বের হয়, আর তখনই সেখানে তার বন্ধু জিগ্নেশ এসে পড়ে আর তাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। তখন কৃষ্ণা বলে, আমি এসেছি তোর হাসি মুখ দেখতে, আর তুই এখানে কাঁদছিস? তখন জিগ্নেশ বলে, চল কোথাও বসি, একটু আড্ডা দেই। তখন কৃষ্ণা শুধু চারপাশে বারবার তাকাচ্ছিল, তার চোখ নিজের অজান্তেই বাসুকে খুঁজতেছিল। তখন জিগ্নেশ কৃষ্ণাকে বলে, আমি আসলে সত্যিই বুঝি না, তুই কখন বাসুকে চাস আর কখন চাস না। কৃষ্ণা বলে, আমিও বুঝি না। জিগ্নেশ বলে, আয় একটা সেলফি তুলি। তারপর ছবিটা জিগ্নেশ বাসুকে পাঠিয়ে দেয়। বাসু কৃষ্ণাকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারছিল না, কারণ এত বছর পর সে কৃষ্ণাকে দেখছিল। এদিকে কৃষ্ণা রেস্টুরেন্টের ভিতরে আসে, তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে কৃষ্ণা জামশেদ নামক একজন লোকের হয়ে কাজ করত, আর জামশেদ কৃষ্ণার কাজে অনেক খুশি ছিল। রাতে যখন কৃষ্ণা বাড়ি যাওয়ার জন্য বের হয়, তখন সে তার বাইকের চাবি ভুলে যাওয়ার জন্য সেটা নিতে ফিরে গিয়ে দেখে জামশেদকে কয়েকজন গুন্ডা ধরে আছে। কৃষ্ণা তখন বলে, দেখো তোমরা ভুল সময়ে এসেছো, কারণ আমি চলে এসেছি, তো তোমাদের একটা সুযোগ দিচ্ছি, এখান থেকে চুপচাপ চলে যাও, তাহলে আমরাও সব ভুলে যাব। কিন্তু যদি তা না করো তবে তোমাদের মধ্যে একজনকে হলেও আমি ধরবো, আর একজন ধরা পড়লে বাকিরা এমনিই ধরা পড়বে, তাই কি করবে সেটা বলো। কৃষ্ণার এমন কথা শুনে ছেলেগুলো জামশেদকে ছেড়ে দিয়ে চলে যায়। কৃষ্ণা জামশেদকে পানি দিয়ে চিন্তা করতে মানা করে দেয়। তারপর কৃষ্ণা বাড়ি ফিরে তার বন্ধু পাক্কিয়াকে বলে, শোন তোর সাথে আমার কথা আছে। পাক্কিয়া বলে, আমি এখন খেলছি, পরে আসছি। কৃষ্ণা বলে, 2 মিনিট লাগবে, আয়। আর তখনই পাক্কিয়া বাধ্য হয়ে খেলা রেখে বাইরে আসে কথা বলতে। সে বলে, কি হয়েছে, এত সিরিয়াস হয়ে আসিস যে? কৃষ্ণা পাক্কিয়াকে তখন একটা থাপ্পড় দিয়ে বলে, তুই কি চোর হয়ে বাকি জীবনটা কেটে যেতে চাস? পাক্কিয়া বলে, কি আজে বাজে কথা বলছিস? কৃষ্ণা বলে, আমি তোকে দেখেছি, তোর হাতের ব্রেসলেটটা দেখে আমি চিনে গিয়েছি তুই ছিলি জামশেদ আঙ্কেলের দোকানে। আজ তো
এসব আমাদের মধ্যেই রইলো, কিন্তু আবার যদি তোকে এসব করতে দেখি তাহলে তোকে পুলিশে দেবো। পাকিয়া কথাগুলো শুনে খুব রেগে যায়, আর কৃষ্ণাও অনেক রাগ করে পাকিয়াকে আবারও একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য আসে বর্তমানে, যেখানে কৃষ্ণা জিগ্নেশকে বলে আঙ্কেল কই। জিগ্নেশ আঙ্কেলকে ডেকে নিয়ে আসে আর বলে এই যে দেখো তো কে এসেছে, চিনতে পারো নাকি? জামশেদ তো কৃষ্ণাকে চিনতেই পারছে না। এখন জিগ্নেশ বলে এটা কৃষ্ণা। তখন জামশেদ অনেক আবেগী হয়ে পড়ে আর বলে সেদিন তুমি না আসলে হয়তো আজ আমি এখানে থাকতাম না। কোথায় চলে গিয়েছিলে? তারপর আর আসলে না কেন কৃষ্ণা? তারপর জামশেদ তাদের চা খেতে দেয়। তখন জিগ্নেশ বলে দুবাই যেতে পাসপোর্ট লাগে জানিস তো? কৃষ্ণা বলে হ্যাঁ জানি। জিগ্নেশ বলে তুই একাই যাবি? আর আজ রাতে যাওয়াটা কি ঠিক হবে? কৃষ্ণা বলে এখানে থেকে আমার কোনো লাভ নেই। জিগ্নেশ তখন বলে তুই আবার কবে থেকে এসব লাভ লস নিয়ে ভাবতে শুরু করলি? কৃষ্ণা তখন বলে যবে থেকে বুঝেছি কারো লসে কারো লাভ হয়। কৃষ্ণা বলে যাওয়ার আগে পুরাতন বাড়িটা দেখতে চাই, সেই রুমটাতেও যেতে চাই যেখানে থাকতাম। তখনই আমরা আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে কৃষ্ণাকে তার বস জার্মানি যাওয়ার জন্য সিলেক্ট করেছে। এই কথা জানতে পেরে কৃষ্ণা অনেক খুশি হয়ে যায় এবং বাসুকে জানাতে বাসুর কলেজের সামনে আসে। বাসু আসলে বলে তুমি বাসায় কল করে বলে দাও আজকে তোমার ফিরতে দেরি হবে। আর বাসুও তাই করে, কল করে বলে এক্সট্রা ক্লাস আছে তাই আজকে আসতে দেরি হবে। কৃষ্ণা তখন বলে বাহ বাসু, তুমি তো মিথ্যা কথা খুব ভালোই বলতে পারো। বাসু বলে ভালোবাসায় কোনো মিথ্যা হয় না। তারপর তারা একটি নদীর তীরে আসে আর বলে বাসু আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, আমাকে বস সিলেক্ট করেছে জার্মানি যাওয়ার জন্য। বাসু এই কথা শুনে খুব খুশি হয়, কিন্তু একটু পরেই বুঝতে পারে কৃষ্ণা জার্মানি গেলে 2টা বছর তাদের দূরে থাকতে হবে। একথা মনে করেই বাসুর চোখে পানি চলে আসে। আর বাসুর চোখে পানি দেখে কৃষ্ণা নিজের খুশিটাকে সাইডে রেখে সেও কান্না করে দেয় এবং বলে আমার একদম মাথায় ছিল না যে আমি চলে গেলে তো তোমার থেকে দূরে চলে যাব। এটা একদমই ঠিক হলো না। 2টা বছর আমার কিভাবে কাটবে তোমাকে ছাড়া? সারাটা দিন তাদের এসব ভাবতে ভাবতেই চলে যায়। তারপর কৃষ্ণা বাসুকে তার বাড়ির কাছে নামিয়ে দেয় আর যাওয়ার আগে বাসু বলে যেভাবে যাবে ঠিক সেভাবেই ফিরে এসো, বদলে যেও না জানো। তখন কৃষ্ণা বলে আমি কি আবহাওয়া যে বদলে যাব? এরপর বাসু চলে যায়। কৃষ্ণা সেখানেই বসেছিল। বাসু যখন একা বাড়ির দিকে যাচ্ছিল তখন কিছু গুন্ডা বাসুকে মুখ চেপে ধরে গুদাম ঘরে টেনে নিয়ে যায় আর বাসুর সাথে জবরদস্তি করার চেষ্টা করে। তবে বাসুর এক ডাকেই কৃষ্ণা সেখানে চলে আসে আর এসব দেখে অনেক বেশি রেগে যায় এবং দুজনকে একদম জানে মেরে ফেলে। অন্য একজন সেখান থেকে পালিয়ে যায়। এটাই ছিল কৃষ্ণার জেলে যাওয়ার কারণ। দৃশ্য আসে বর্তমানে, যেখানে কৃষ্ণা প্রায় 22 বছর পর পুরনো বাড়িতে আবার ফিরে আসে, যেখানে প্রতিটা দেওয়ালে তার আর বাসুর স্মৃতিতে মোড়ানো। কৃষ্ণা এসেই তার রুমে যায়, যেখানে সে একটা বোর্ড খুলছিল এবং কিছু স্মৃতি মনে করছিল। সেদিন যখন সে পাকিয়াকে মারার পর বাড়িতে ফেরে তখন সে দূর থেকেই দেখা করে বাসুর সাথে। বাসু আর কৃষ্ণাকে এভাবে দেখে পাকিয়া বুঝে যায় তারা নিশ্চিত সম্পর্কে আছে। তারপরে সে প্ল্যান করে বাসুকে তুলে নিয়ে যাওয়া। একদিন কৃষ্ণা একটা রিং এনেছিল বাসুর জন্য, যেটা প্লাস্টিকের, যেটা বাসুর হাতের মাপ নিতে এনেছিল। সেখানে বাসু বলেছিল আমার এই প্লাস্টিকের রিং হলেই চলবে, আমার শুধু তোমার ভালোবাসা হলেই হবে। পরদিন কৃষ্ণা একটা বক্সে 2টা রিং এনে বোর্ডের মধ্যে রেখেছিল। আজ এসে কৃষ্ণা সেই বোর্ডটাই খোলে, কিন্তু সেখানেই সেই রিং এর বক্স ছিল না। তখনই জিগ্নেশ এসে বলে কৃষ্ণা বাইরে দেখ কে এসেছে। কৃষ্ণার হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ সে বুঝতে পারেনি যে বাসুধা এসেছে। আর সত্যিই দেখা যায় বাসুধা এসেছে। এত বছর পর তারা একে অপরকে দেখতে থাকে, অপলক ভাবে তাকিয়ে থাকে দুজন দুজনের দিক। এরপর কৃষ্ণা বলে কেমন আছো? বাসু তাকে একটা রিং এর বক্স দিয়ে বলে এটাই খুঁজতেছো তো তাই? এর ভেতরে থাকা আর একটা রিং আমি হারিয়ে ফেলেছি। কৃষ্ণা বলে মিথ্যেটা তুমি আজও খুব ভালোই বলতে পারো। এরপর কৃষ্ণা ও বাসু গাড়িতে করে সেই নদীর পাড়ে চলে আসে, যেখানে তারা আগে দেখা করত। বাসু বলে তোমার এই জায়গাটা পছন্দ ছিল তাই ভাবলাম প্রথমে এখানেই নিয়ে আস। তারপর বলে আজ রাতেই দুবাই যাচ্ছ? কৃষ্ণা বলে হ্যাঁ। বাসু বলে আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছিলে? কৃষ্ণা বলে চেষ্টা করছিলাম, তবে আমার দ্বারা হচ্ছিল না। কৃষ্ণা বলে বুঝতে পারছি না যে ভালো আছি নাকি খুব বেশি ভালো আছি। বাসু বলে তোমার এই কথা বানানো স্বভাব আর গেল না। কৃষ্ণা বলে তুমি আমাকে প্রশ্ন করলে তার 5টা উত্তরই শুধু পাবে। বাসু বলে আমাকে মনে পড়তো। কৃষ্ণা বলে আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন করে ফেলেছ। বাসু বলে সেদিন রাতে যদি তুমি না আসতে তাহলে আজ হয়তো। এতটুকু বলতেই কৃষ্ণা বাসুকে থামিয়ে দেয় আর বলে ছাড়ো তো, কি সব পুরনো কথা নিয়ে পড়ে আছো। বাসু বলে এসব আমার কাছে পুরনো নয়, এখনো মনে হয় এই তো গতকালকার ঘটনা। কৃষ্ণা বলে শুনেছি তোমার নাকি অনেক বড় বিজনেস হয়েছে। বাসু বলে কথা ঘোরানোর চেষ্টা করছো তাই না? হ্যাঁ করছি, ঠিক তেমনটা যেমনটা তুমি চেয়েছিলে। তারপর কৃষ্ণা বাসুকে মীরা ও দিবুর কথা জানতে চায়। বাসু বলে তারাও তাদের স্বপ্ন পূরণ করেছে, সামনে তাদের বিয়ে। কৃষ্ণা বলে বাহ খুব ভালো, তুমি তো এটাই চেয়েছিলে। বাসু বলে হ্যাঁ আমি তো আরো অনেক কিছুই চেয়েছিলাম,
তার কি হবে? এই কথার আর কোনো উত্তর দিতে পারে না কৃষ্ণা। এমন সময় মৃণাল কল করে বাসুকে। বাসু কল ধরে রেগে বলে যেন কেউ তাকে কোনো রকমের কল না করে। কৃষ্ণা বলে, এত রাগ করলে যে ইমার্জেন্সিও তো হতে পারে। বাসু বলে, তুমি সবসময় শুধু অন্যকে নিয়েই ভাব। কৃষ্ণা বলে, তোমার হাজবেন্ড? বাসু বলে, অভিজিৎ। কৃষ্ণা বলে, কেমন আছে সে? বাসু বলে, ভালো, আমার খুব খেয়াল রাখে সে। তারপর অভিজিতের কল আসে। বাসু বলে, হ্যাঁ আমি বের হচ্ছি, সে আমার সাথেই আছে। এসব শুনে কৃষ্ণা বলে, মানে তুমি কি তাকে আমাদের ব্যাপারে সব বলেছো? বাসু বলে, হ্যাঁ, সে আমাদের সম্পর্কে সব জানে। কৃষ্ণা বলে, তুমি কিভাবে এমন করতে পারো? আমাদের তো কথা হয়েছিল, আমাদের সম্পর্কের কথা কেউ জানবে না। বাসু বলে, কৃষ্ণা তুমিই তো চেয়েছিলে আমি বিয়ে করে সামনে এগিয়ে যাই, যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো, তাকে তোমার সম্পর্কে না জানালে তার সাথে অন্যায় করা হতো, তাই না? তাই তাকে সব জানিয়ে দিয়েছি। চলো, অভিজিৎ আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর বাসু কৃষ্ণাকে অভিজিতের বাসায় নিয়ে আসে। সে ভেতরে যায় কৃষ্ণাকে বসিয়ে রেখে। এরপর কৃষ্ণা অভিজিতের সাথে কথা বলতে দেখে সেই উকিলকে, যে তার আবেদন বাতিল করেছিল। এটা দেখে সে বুঝে যায় 1.5 বছরের শাস্তি অভিজিৎই কমিয়ে দিয়েছে। অভিজিৎ এসে বলে, তো তুমি কৃষ্ণা? আমি অভিজিৎ, চলো কোথাও বসে কথা বলি। এরপর সে বাসুকে ডাকতে থাকে। বাসু বলে, আসছি। আসলে বাসু সেই রিংটাকে যত্ন সহকারে আলমারিতে তুলে রাখছিল। এদিকে বাইরে কৃষ্ণা ও অভিজিৎ বসে আছে। অভিজিৎ বলে, সব ঠিক আছে তো? কৃষ্ণা বলে, হ্যাঁ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। অভিজিৎ বলে, আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? কৃষ্ণা বলে, আপনিই তো আমার আবেদনটা বাতিল করিয়েছেন, তাই না? আর সেজন্যই আজ আমি বাইরে আসতে পারছি। অভিজিৎ বলে, হ্যাঁ, আর এই কথাটা আমাদের দুজনের মধ্যে থাকাটাই ভালো। তারপর বাসু চলে আসে। তখন অভিজিৎ জানায়, আমাদের যখন 12 বছর আগে বিয়ে হয় তখন বাসু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। আমাকে বলেছে সেই ঘটনার ব্যাপারে, কিভাবে তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে বাসুকে রক্ষা করেছিলে। আমাকে তো বাসু বিয়েই করেছে, এই সত্ত্বে তুমি জেল থেকে বের হলে সে তোমার সাথে দেখা করবে। আজ আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার কাছে আছে শুধু তোমার জন্য, তাই তোমার প্রতি শুকরিয়া আদায় করছি। এসব শুনে কৃষ্ণা হেসে বলে, আজ সকালেই একজনকে বলছিলাম, কারো ক্ষতিতে কারো লাভ অবশ্যই হয়। এটা শুনে বাসু বলে, অভিজিৎ, কৃষ্ণা দুবাই চলে যাচ্ছে আজ রাতে। এটা শুনে অভিজিৎ বলে, সত্যি নাকি? আমি তো ভেবেছিলাম কিভাবে এই সিচুয়েশনটা সামলাবো। সত্যি বলছি, আমি খুব ইনসিকিউরিটিতে ছিলাম। এসব বলে অভিজিৎ হাসতে থাকে। তখন বাসুর অফিস থেকে কল আসে। কথা বলার জন্য বাসু চলে যায়। তখন কৃষ্ণা বলে, আমাকে কত বছর থেকে জেল থেকে বের করার জন্য চেষ্টা করছিলেন? অভিজিৎ জানায়, এই তো 5 বছর। কৃষ্ণা বলে, এইসব কি বাসু জানে? অভিজিৎ বলে, জানিয়ে কি হবে, কাজ করার ছিল করেছি, এখন শেষ হলো। তখন বাসু সেখানে চলে আসে আর বলে, একটা ইমার্জেন্সি কারণে আমার অফিসে যেতে হবে, তোমরা কথা বলো, আমি জলদি চলে আসব। তারপর অভিজিৎ কৃষ্ণাকে বলে, তোমার এই দুবাই যাওয়ার প্ল্যানটা ভালোই, সবার জন্যই ভালো। কৃষ্ণা বলে, হ্যাঁ, পুরাতন যা কিছু আছে তা ভুলে মুভ অন করাই সবার জন্য ভালো। অভিজিৎ বলে, হ্যাঁ, এজন্যই তো তোমার সাথে দেখা করতে চেয়েছি। আচ্ছা বলো তো, কি হয়েছিল সেই রাতে? আমাকে তো বাসু বলেছে, তাও আমি তোমার মুখ থেকে সম্পূর্ণ কাহিনীটা শুনতে চাই। তারপর আমরা আবারও সেই রাতের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে 3জন বাসুকে তুলে নিয়ে গিয়েছিল। তার মধ্যে একজন ছিল কৃষ্ণার বন্ধু পাক্কিয়া। দুজনকে কৃষ্ণা খুন করলেও পাক্কিয়া পালিয়ে যায়। তখন বাসু কৃষ্ণাকে জড়িয়ে ধরে বলে, কৃষ্ণা, বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি তো বাড়ি যাচ্ছিলাম, এরা আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। কৃষ্ণা বলে, বাসু, তুমি এখানে যা কিছু দেখেছো সব ভুলে যাও, আর তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কারণ আমি চাই না এই মার্ডারে কোনোভাবেই তোমার নাম আসে। বাসু চলে যাচ্ছিল, তখন কৃষ্ণা বলে, বাসু, আমি কাল তোমার সাথে দেখা করতে পারবো না। বলতেই বাসু এসে জড়িয়ে ধরে কৃষ্ণাকে। অঝরে কাঁদতে থাকে দুজনে। কয়েক মুহূর্তেই সব এলোমেলো হয়ে গেল। তারপর বাসুকে যেতে বলে কৃষ্ণা লাশ নিয়ে বাইরে চলে আসে। তারপরে সে ধরা পড়ে। সিন চলে আসে বর্তমানে, যেখানে কৃষ্ণা বলে, আমার এইটাই সমস্যা অভিজিৎ, আমি আগে কাজ করি তারপর ভাবি। অভিজিৎ বলে, জীবন কতই না অদ্ভুত, তাই না? সেদিন রাতে তুমি ছিলে লড়াইয়ে আর আমি ছিলাম পার্টিতে। 22 বছর আগে তোমার কাছে ক্যারিয়ার ছিল, স্বপ্ন ছিল, আর বাসুও ছিল, কিন্তু আজ তোমার কাছে কিছুই নেই। তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছো। জীবন সত্যিই তোমার সাথে খুব অন্যায় করেছে। সবচেয়ে বড় কষ্ট লাগে তখন, যে সবচেয়ে বড় অপরাধী ছিল পাক্কিয়া, সেই বেঁচে গেল, তাকে শাস্তি দেওয়াই গেল না। তাই আমার মনে হয় জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছে। কৃষ্ণা বলে, আমিও তাই মানতাম। অভিজিৎ বলে, মানতাম মানে? কৃষ্ণা বলে, যা হয়েছে তা নিয়ে আমি সব সময় ভাবতাম, জীবন আমার সাথে খুব খারাপ করেছে। এই পুরো কাহিনীর মূল দোষী পাক্কিয়া যে বাইরে স্বাধীন ছিল, তাই আমি সারাক্ষণ বাসুর সেফটি নিয়ে চিন্তিত ছিলাম।
জিগনা আমাকে বাসুর খবর সব সময় দিত। অনেক বছর কেটে যায়, আপনাদের বিয়ের খবরও পাই আমি, তাও আমার মন থেকে ভয় যাচ্ছিল না পাক্কিয়াকে নিয়ে। অভিজিৎ বলে, তারপর কৃষ্ণা বলে, আপনি বলছিলেন না যেদিন রাতে ওই ঘটনা ঘটছিল সেদিন আপনি পার্টিতে ছিলেন, তাও তো আজ আমরা মিলেছি। সেরকমই একদিন জেলে বসে আমি জানতামই না থাইল্যান্ডে থাকা মাহেশ আমার সবচেয়ে বড় সমস্যার সমাধান করবে। অভিজিৎ বলে, গ্যাংস্টার মাহেশ? কৃষ্ণা বলে, হ্যাঁ, মাহেশকে পুলিশ ধরে আমার সেই জেলে নিয়ে রাখে, কিন্তু মাহেশের অনেক শত্রু ছিল। সে আসার পর জেলে অনেক আসামির আনাগোনা বেড়ে যায়। তারা চাইছিল মাহেশকে মেরে ফেলতে। তাই মাহেশ কৃষ্ণাকে ডেকে বলে, আমি কি বাঁচতে পারবো? কৃষ্ণা বলে, আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। সবাই বলছে আমাকে নাকি একমাত্র তুমিই বাঁচাতে পারো। কৃষ্ণা বলে, সবাই যখন বলছে তখন সত্যিই বলছে। মাহেশ বলে, কত চাও? কৃষ্ণা বলে, আপনার জীবন, তাই আপনি সিদ্ধান্ত নিন আপনার জীবনের দাম কত হতে পারে। তারপর কৃষ্ণা নতুন আসামিদের মধ্যে সেই পাক্কিয়াকে কৃষ্ণা তৈরি থাকে কখন পাক্কিয়া আসবে মাহেশকে খুন করতে। আর একদিন সেই সময় চলেও আসে, মাহেশকে মারতে কয়েকজন আসামি চলে আসে, তবে পথ আটকে দাঁড়ায় কৃষ্ণা। তারপর সবাইকে মেরে পাক্কিয়াকে তার নিজ হাতেই খুন করে। আর এভাবেই সে আর বাসুর জীবন তছনছ করার প্রতিশোধ নেয়। দৃশ্য আসে বর্তমানে, যেখানে কৃষ্ণা বলে, পাক্কিয়াকে মারার পর আমার কষ্টগুলো অনেকাংশে কমে যায়, আমার মন থেকে একটা ভারী বোঝা নেমে যায়। ঠিক সেভাবে যেভাবে আপনি বললেন, কাজ করো আর শেষ করো, ব্যাস। বাসুর সেফটির জন্য যা করেছি তা আর কোনো কিছুর সাথে তুলনা করা চলে না, এটা আর কারো না জানলেও চলবে। তারা কথা বলছিল তখনই সেখানে বাসু চলে আসে আর সেই সমস্ত কথা শুনে নেয়। অভিজিৎ বলে, তো এই ট্রিপ তাহলে মাহেশের প্রাণ বাঁচানোর পেমেন্ট? কৃষ্ণা বলে, হ্যাঁ। অভিজিৎ বলে, কৃষ্ণা, আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তুমি আমার জন্য যা করেছো তার জন্য কোনো দাম ঠিক করব না, কিন্তু যদি কখনো তোমার কোনো প্রয়োজনে আসতে পারি তো বলো, দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়বে না। তারপর জিগ্নেশের কল আসে, কৃষ্ণাকে এয়ারপোর্টে যেতে হবে। কৃষ্ণা অভিজিতের থেকে বিদায় নিতে গিয়ে বলে, আপনি বলেছেন আপনি খুব ইনসিকিউরিটিতে ভোগা মানুষ, কিন্তু আমি আমার জীবনে আপনার চেয়ে সিকিউর মানুষকে দেখিনি। এরপর কৃষ্ণা বেরিয়ে পড়ে। তখন বাসুও তার সাথে নিচে চলে যায় বাগে থাকা কিছু কথা বলতে। এদিকে অভিজিৎ বেলকুনিতে দাঁড়িয়ে কৃষ্ণা আর বাসুকে দেখছিল। তখনই বাসু কৃষ্ণাকে জড়িয়ে ধরে। এরপর কৃষ্ণা চলে যায় বাসুকে বিদায় জানিয়ে। বাসু উপরে এসে অভিজিৎকে বলে, তুমি কৃষ্ণের সাথে একা কথা বলবে, জানালেই পারতে। এভাবে মিথ্যা বলে অফিসে না পাঠিয়ে। অভিজিৎ বলে, আমি ওকে সেই রাতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কারণ আমার জানার খুব ইচ্ছা ছিল কি হয়েছিল আসলে সেই রাতে। বাসু বলে, তো সে কি বলেছে? অভিজিৎ বলে, তুমি যেমনটা বলেছো ঠিক তেমনটাই বলেছে, তবে আমি জানি ওই রাতে সেরকম কিছুই ঘটেনি। প্লিজ বাসু, আমার মনের সব প্রশ্নের উত্তর আজ দিয়েই দাও। তো এইবার আমরা সেই রাতের আসল কাহিনীটা দেখি। পাকিয়া তার দুজন সখী নিয়ে বাসুকে তুলে নিয়ে যায়। সবকিছু এক থাকলেও কাহিনী বদলে যায় এইখানে, যখন আমরা দেখি যে আত্মরক্ষা করতে গিয়ে বাসু সেই খুন দুটি করেছিল। আর এটা দেখে পাকিয়া সেখান থেকে পালিয়ে যায়। আর পাকিয়াকে পালাতে দেখেই সেখানে এসে উপস্থিত হয়েছিল কৃষ্ণা। সে বাসুকে বলে, তুমি যাও, আর কাউকে কিছু বলার দরকার নেই। বাসু বলে, কৃষ্ণা, আমি কিছু করিনি, আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। কৃষ্ণা বলে, আমি জানি, তাই প্লিজ এখান থেকে যাও, কারণ এটা মার্ডার কেস। আমি চাই না কোনোভাবে তোমার নাম এখানে আসুক, প্লিজ যাও, আমি সবটা দেখে নিচ্ছি। বাসু বলে, কৃষ্ণা, এটা তো আমার দোষ, তাহলে তুমি কেন? কৃষ্ণা বলে, তুমি আর আমি কি আলাদা? শাস্তি তুমি পাও বা আমি, ব্যাপারটা তো একই, তাই না? আর তুমি জেলে গেলে আমি এমনিতেও বাঁচতে পারবো না। তাছাড়া আমার মা বাবা কেউ নেই, তোমার তো সবাই আছে, তোমাকে ঠিক থাকতেই হবে। আমার দিব্যি, আজকে যা হয়েছে সব ভুলে যাও। কৃষ্ণা সেদিন বাসুকে জোর করে সেখান থেকে বের করে দেয়। তারপর সে নিজের কাঁধে খুনের দায় নিয়ে জেলে চলে যায়। দৃশ্য আসে বর্তমানে, যেখানে বাসু বলে, এমন কোনো দিন যায়নি যখন আমি নিজেকে দোষী না ভেবেছি। কেন যে সেদিন আমি কৃষ্ণার কথায় রাজি হয়েছিলাম, আমার জন্যই তার জীবনটা শেষ হয়ে গেল। আসলে আমার অভ্যাস ছিল কৃষ্ণার বলা প্রত্যেকটা কথা শোনার, তাই হয়তো সেদিন তার কথা না শুনে পারিনি। কৃষ্ণার 25 বছর জেল হওয়ার পর আমি গিয়েছিলাম তার সাথে দেখা করতে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাসু বলে, তুমি আমাকে মিথ্যা বলেছো যে কয়েক মাসের ব্যাপার, কিন্তু 25 বছর, এটা ঠিক হচ্ছে না কৃষ্ণা। কৃষ্ণা বলে, ডাবল মার্ডার কেস তো, তাই আমার হিসেবে একটু ভুল হয়েছে। আমাকে প্রমিস করো আজকের পর তুমি আর কখনো আমার সাথে দেখা করতে এখানে আসবে না। তুমি বিয়ে করো, নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করো, নিজের নাম পরিচয় বানাও, তাহলে আমি তোমার সব স্মৃতি বুকে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে পারবো। আমি এত কিছু করলাম শুধু তোমার জন্যই, তাই এই ত্যাগ তুমি নষ্ট করে দিও না। প্লিজ বাসু, আমার কথা মেনে নাও, তুমি নতুন করে সবকিছু শুরু করো। মনে রাখো, যদি তুমি নিঃশ্বাস নাও তবে আমিও বেঁচে থাকতে পারবো। দৃশ্য আসে বর্তমানে, যেখানে অভিজিৎ বলে, কৃষ্ণা আবার কবে ফিরে আসবে? তারপর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে বাসু বলে, তুমি আর কখনো
শ্বশুরবাড়ি থেকে ফিরবে না, তাই না? কৃষ্ণা বলে না। বাসু বলে যদি আমি ডাকি তাও? কৃষ্ণা বলে বাসু, অভিজিৎ অনেক ভালো মানুষ, আমি সত্যি অনেক খুশি যে তোমরা ভালো আছো। পেছনে সবকিছু ভুলে প্লিজ এগিয়ে যাও। বাসু বলে আমার একটা আফসোস সারা জীবন থেকে যাবে, আমি তোমার হতে পারলাম না। কৃষ্ণা বলে তুমি আমার পরিস্থিতি হয়ে গেছো, আর কি চাই বলো? তোমার যে স্মৃতি আমার কাছে আছে তা নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তুমি ভালো থাকো, এর চেয়ে বেশি আমি আর কিছুই চাইনি জীবনে। আজ আমি অনেক খুশি হয়েছি, এতগুলো বছর আমি তোমাকে তোমার যোগ্য জায়গাতেই রাখতে পেরেছি। তারপর বাসু নিজের ইমোশন ধরে রাখতে না পেরে কৃষ্ণাকে জড়িয়ে ধরে। বাসু বলে এবার তুমি একটু নিজের জন্য ভাবো প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। কৃষ্ণা বলে তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাই করব। দৃশ্য আসে বর্তমানে, যেখানে বাসু বলে আমি জানি তুমি কি ভাবছো, মানুষ ভালোবাসি বলতে পারে, কিন্তু কৃষ্ণা করেও দেখিয়েছে বিনা শর্তে বিনা চাওয়া পাওয়ায়। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।